আসসালামু আলাইকুম। দাখিল 2026 শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দিব বাংলা প্রথম পত্রের শতভাগ গোছানো একটি সাজেশন, যেখান থেকে তুমি ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। আমরা ইতিমধ্যে এসএসসি বাংলা প্রথম পত্রের একটি সাজেশন প্রদান করেছিলাম, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের, যেখান থেকে শতভাগ কমন এসেছে আলহামদুলিল্লাহ। আমরা এবার লম্বা সময় নিয়ে কাজ করে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে খুবই চমৎকার একটি সাজেশন গুছিয়েছি। ইনশাআল্লাহ এটা পড়লে তুমি শতভাগ কমন পাবে। এবার চলো আমরা দেখি নিই এমন চারটি পদ্য, যে চারটি পদ্য পড়লেই তুমি শতভাগ ইনশাআল্লাহ দুটি সৃজনশীল কমন পেয়ে যাবে। চলো তাহলে আমরা দেখে নিই। আমরা প্রথমে রেখেছি কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ থেকে আমরা সৃজনশীল দিকগুলো সরাসরি দেখে নেই। এক নম্বরে আমরা সৃজনশীল দিক রেখেছি স্মৃতিকাতরতার অন্তরালে কবির স্বদেশ প্রেমের দিকটি। এটি কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। স্মৃতিকাতরতার অন্তরালে, স্মৃতিকাতরতার অন্তরালে কবির স্বদেশ প্রেমের দিকটি। স্মৃতিকাতরতার অন্তরালে যদি আসে তাহলে তুমি কোন বিষয়টি লিখবে? কবিতার মধ্যে আমরা স্মৃতিকাতরতার অন্তরালে স্বদেশ প্রেম কোথায় দেখতে পাই? কবি যখন দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছেন, সেখানে একটা ঘটনাক্রমে তিনি চলে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি আসলে স্মৃতিতে হারাচ্ছিলেন তার সেই নদীটার প্রতি। তিনি বলছিলেন, সতত হে নদ তুমি পরমোর মনে। এখানে স্মৃতিকাতরতা রয়েছে, বুঝতে পারছো আশা করি। স্মৃতিকাতরতার অন্তরালে দেশপ্রেমটা কোথায়? দেখো আমরা আসলে কোনটার প্রতি মনে করি, কোন বিষয়টা আমাদের হৃদয়ে দাগ কেটে যায়, যেটাকে আমরা ভালোবাসি। আসলে কবি ওই নদীটাকে, অর্থাৎ এই দেশকে তিনি অনেক বেশি ভালোবাসেন। সেই ভালোবাসাটা আসলে আড়ালে পড়ে আছে, কিন্তু স্মৃতিতে তিনি মনে করছেন সেই নদীটার কথা। তার মানে এখানে স্মৃতিকাতরতার আড়ালে কি প্রকাশ পাচ্ছে? দেশপ্রেম। আশা করি তোমরা বুঝতে পারছো। উদ্দীপকে যদি এরকম কোন একটা দেখায় তিনি প্রবাসে চলে গিয়েছিলেন, সেখান থেকে তিনি ফিরে আসতে যাচ্ছেন, কিংবা তিনি কোথাও বাইরে থেকে অনেক দূরে থাকেন, আবার তিনি দেশে ফিরে আসতে যাচ্ছেন, তাহলে কি হবে? ওই স্মৃতিকাতরতার অন্তরালে স্বদেশ প্রেমের দিকটি আমরা লিখবো। এন্ড দেন স্মৃতিকাতরতার দিকটি, এই কবিতার মূল বিষয় এখানে একটা হচ্ছে তোমার স্মৃতিকাতরতা, আরেকটা হচ্ছে স্বদেশ প্রেম। এবার দুটি আলাদা আলাদাও থাকে, যে একটিতে থাকে স্মৃতিকাতরতার দিকটি এরকম দেখা, শুধু স্মৃতিকাতরতা থাকে, আরেকটিতে দেশপ্রেম থাকে। আমরা স্মৃতিকাতরতার দিকটি হলে কি দেখবো? স্মৃতিকাতরতার দিকটি শুরুর লাইনে আমরা ইতিমধ্যে বলে ফেলছি, উদ্দীপকে দেখায় যে ওই জায়গায় ফিরে যাওয়ার একটা ঘটনা, মানে শুধু ফিরে যেতে চাই, এখানে দেশপ্রেম নাই। বুঝতে পারছো? তখন বলবো উদ্দীপকের বিষয়টি কপোতাক্ষ নদ কবিতার স্মৃতিকাতরতার দিকটি প্রতিফলিত। আশা করি বুঝতে পারছো। এবার দেখো তোমরা জন্মভূমি নদীর প্রতি ব্যাকুলতার দিকটি, এটি আমরা কবিতায় দেখতে পাই। তোমার কবি বলছেন, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি পৃথিবীতে অনেক নদী দেখেছেন, কিন্তু তার এই নিজের নদীটা, যেখানে কবি বেড়ে উঠেছেন, যেখানে তার কৈশোর কেটেছে, যেখানে তার শৈশব কেটেছে, সেই নদীটার প্রতি তীব্র ব্যাকুলতা। সেই কপোতাক্ষের নদের পানি ছাড়া পৃথিবীর কোনো পানি, কোনো জলেই তার তৃষ্ণা নিবারণ করতে পারে না। এখানে কবির জন্মভূমির নদীর প্রতি ব্যাকুলতার দিকটি প্রতিফলিত। আশা করি তোমরা এটি লিখতে পারবে। এন্ড দেন প্রবাস জীবনেও স্বদেশের প্রতি তীব্র অনুরাগ। কবি কোথায় ছিলেন? কিছু আছে ননসেন্স কোথাকার, যারা বিদেশে চলে গেলে দেশের কথা মনে থাকে না, কিন্তু অনেক মানুষ আছে যারা প্রবাসে গেলেও মনটা আসলে সবসময় দেশে পড়ে থাকে। সেই তোমার হচ্ছে এরকম একটি উদ্দীপক দেখিয়ে বলবে, তখন তুমি বলবা প্রবাস জীবনেও স্বদেশের প্রতি তীব্র অনুরাগের দিকটি প্রতিফলিত। আশা করি তোমরা কপোতাক্ষ নদ থেকে প্রশ্ন আসলে অবশ্যই পারবে। এবার আমরা দ্বিতীয়টি দেখে নেই। আমরা 2 নম্বরে রেখেছি ওমর ফারুক। এবছর ওমর ফারুক তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এবছর ওমর ফারুক থেকে আসবেই আসবে। চলো আমরা ওমর ফারুক থেকে সৃজনশীল গুরুত্বপূর্ণ দিকগুলো দেখে নেই। 1 নম্বরে আমরা রেখেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাম্যবাদী মানসিকতার দিকটি। কবিতায় আমরা কোন জায়গাটিতে ওই সাম্যবাদী মানসিকতা দেখতে পাই? কবিতার মধ্যে তোমরা দেখতে পাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন অর্থাৎ জেরুজালেম যাচ্ছেন, তার সাথে একজন বৃত্ত ছিল। সেই বৃত্তকে মরুভূমির মধ্যে যাওয়ার পথে একটি মাত্র উট ছিল তার। সেই উটটি নিয়ে তিনি যখন যাচ্ছিলেন, মধ্যপথে তিনি নিজে উত্তপ্ত বালুতে নেমে যান এবং তার সেই চাকরকে অর্থাৎ বৃত্তকে উপরে তুলে বসান। তিনি একজন বাদশাহ হয়ে একজন চাকরকেও সমান অধিকার দেন, যেখানে সাম্যবাদী মানসিকতার দিকটি প্রতিফলিত। আশা করি তোমরা লিখতে পারবে। এবার দেখো আমরা দ্বিতীয় দিকটি দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলার মানবীয় গুণাবলীর দিকটি। বেশ কয়েকটি বিষয়ে মানবীয় গুণাবলী দেখতে পাই। একটু আগে সাম্যবাদী যে কথাটি বলছি, এটি তার মানবীয় গুণাবলী, কিংবা মানব প্রেমের যে বিষয়টি, এটি তার মানবীয় গুণাবলী, কিংবা ন্যায় শাসনের যে বিষয়টি, আমরা এগুলো দেখবো পরে, এগুলো মানবীয় গুণাবলী। তার মানে অনেকগুলো বিষয়ে মানবীয় গুণাবলী থাকতে পারে। আমরা তৃতীয় নম্বরটি দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনাড়ম্বর জীবনযাপনের দিকটি। অনাড়ম্বর শব্দটি অনেকে বুঝো না, কিন্তু এই শব্দের ব্যবহার করতে পারলে অনেক ভালো। অনাড়ম্বর মানে সহজ সরল জীবন। অনাড়ম্বর মানে কি? সহজ সরল জীবন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সহজ সরল জীবনের দিকটি আমরা কবিতায় কোথায় দেখতে পাই? তিনি অর্ধজাহানের বাদশা হয়েও কোথায় জীবনযাপন করেছেন? খেজুর পাতার প্রাসাদে। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধোলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি, সায়মুম ঝরে। তার মানে তিনি অর্ধেক জাহানের বাদশাহ হয়েও খেজুর পাতার ঘরে ছিলেন। তার সেই প্রাসাদ বালু ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যেত বারবার। এটি তার অনাড়ম্বর জীবনের দিক প্রতিফলিত। কবিতার শেষ দিকে আমরা দেখতে পাই তিনি বাদশাহ হয়েও একটি মাত্র পিরান অর্থাৎ জামা ব্যবহার করতেন। লাইনটি এরকম ছিল, একটি মাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। দেখো, তার বাদশাহ হওয়া সত্ত্বেও একটি মাত্র পিরান ছিল, যেখানে তার অনাড়ম্বরতা অর্থাৎ সহজ সরল জীবনের দিকটি প্রতিফলিত। তোমরা পারবে আশা করি। আমরা এবার চতুর্থটি দেখে নিচ্ছি। দেখো, 4 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মানব প্রেমের দিকটি। মানব প্রেম আমরা কোথায় দেখতে পাই? নিশ্চয়ই তোমাদের কবিতার ভেতরে সেই কাহিনীটি মনে আছে, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে গিয়ে রাতের বেলায় দেখেন একটা বাড়িতে একজন মা তার শিশুদেরকে শান্ত করার জন্য হাঁড়িতে গরম পানি বসিয়েছে, বাচ্চারা কান্না করতেছে খাবারের জন্য। এটি দিকে তিনি সহ্য করতে পারেননি। তিনি বাইতুল মাল অর্থাৎ খাদ্য গোদাম থেকে গিয়ে নিজের পিঠে করে আটা এবং ঘি করে নিয়ে আসেন, এবং অনেকেই তার সে বোঝা নিতে চেয়েছিল। তখন তিনি বলছিলেন, ভাই আমার এই বোঝা আমি বইব সোজা। তিনি নিয়ে যান সেই দক্ষিণী মায়ের ঘরে। এখানে তার মানব প্রেমের দিকটি প্রতিফলিত। সর্বশেষ যে বিষয়টি আমরা দেখবো সেটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ন্যায় শাসনের দিকটি। ন্যায় শাসন কোথায় প্রতিফলিত হয়? তার নিজের ছেলে আবু শাহমা নাবিজ নামক এক ধরনের মদ যে পান করে ফেলেছিলেন, এটির জন্য তিনি তার নিজের ছেলেকে পিটিয়ে মেরে ফেলেন। 80টি ব্যত্রাঘাতের মধ্য দিয়ে তার ছেলেকে তিনি শেষ করে দেন। তার নিজের ছেলে হয়েও তিনি তাকে ছেড়ে দেননি। এখানেই তার ন্যায় শাসনের বিষয়টি প্রতিফলিত। আশা করি তোমরা সবাই ওমর ফারুক থেকে যে কোনো প্রশ্ন আসলে এখন পারবে। এই দিকগুলোই হচ্ছে ওমর ফারুকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এবার আমরা দেখবো হচ্ছে তোমার সেই দিন এই মাঠ। তোমাদের জন্য সেই দিন এই মাঠ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই দিন এই মাঠ থেকে সৃজনশীল গুরুত্বপূর্ণ দিকগুলো দেখে নিয়ে চলো। 1 নম্বরে হচ্ছে তোমার এখানে মানুষের নশ্বরতার দিকটি। আমি যদি পুরো কবিতাটিকে তোমাকে আমি বলে দিই সুন্দর করে, মূলত 4টি বিষয় আছে এই কবিতায়। 1, মানুষের নশ্বরতা অর্থাৎ মানুষ মরে যাবে এই দিকটি, মানুষ শেষ হয়ে যাবে এই দিকটি। 2, মানুষের তৈরি সভ্যতা অর্থাৎ মানুষ যে বড় বড় বিল্ডিং ইত্যাদি ইত্যাদি তাদের যে জিনিসগুলো তৈরি করছে সেগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। এটি হচ্ছে 2 নম্বর। 1, মানুষের নশ্বরতা। 2, মানুষের তৈরি সভ্যতা নশ্বর। এর বিপরীতে প্রকৃতি অর্থাৎ আল্লাহর দেয়া ওই নেচার প্রবাহমান, তা চলতেই থাকবে। 4, মানুষের স্বপ্নগুলোকে এখানে বলা হয়েছে মূল্যবান। যা কিছু হয়ে যাক পৃথিবীতে, তার স্বপ্নগুলো বেঁচে থাকে। কবি বলেছেন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই 4টি দিক চলো আমরা কিভাবে পরীক্ষায় লিখবো সেইভাবে এরপর সরাসরি দেখে নিই। 1 নম্বরে আমরা লিখছি মানুষের নশ্বরতার দিকটি। তুমি এখানে তাহলে কোন বিষয়টি লিখবে? মানুষ যে চলে যাবে। কবিতায় আমরা কোন লাইনে দেখতে পাই? সরাসরি আমরা একটি লাইন দেখি, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। এই লাইনটা শুরুর দিক, আমি চলে যাব, আমি চলে যাব। এই লাইনটিতে আমি মানে মানুষ, মানুষের নশ্বরতার দিকটি প্রতিফলিত। এন্ড দেন আমরা দ্বিতীয় দিকটি দেখি, প্রকৃতির চিরন্তনতার দিকটি। এখানে প্রকৃতির চিরন্তনতার দিক অনেকটা লম্বা লাইন নিয়ে কবিতার মধ্যে আছে। যেমন চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। এখানে চালতা ফুল প্রকৃতির একটি উপাদান, মানুষ চলে যাওয়ার পরেও সেটি ভিজতেই থাকবে। তার মানে প্রকৃতির প্রবাহমানতা। কিংবা লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, লক্ষ্মী পেঁচা তার মঙ্গল বার্তা শুনিয়েই যাবে, যে প্রকৃতির প্রবাহমানতা। কিংবা চারিদিকে শান্ত বাতি, ভেজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এইসব গল্প বেঁচে রবে চিরকাল। দেখছো, এইসব গল্প বেঁচে রবে চিরকাল। প্রকৃতির এই প্রবাহমানতা থাকবেই থাকবে, থাকবেই থাকবে। এটি প্রকৃতির প্রবাহমানতার দিকটি বা প্রকৃতির চিরন্তনতার দিকটি। মানুষের তৈরি সভ্যতার নশ্বরতার দিকটি আমরা কবিতায় কোথায় দেখতে পাই? এই সিরিয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। এই সিরিয় নামে একটি সভ্যতা মানবের ছিল পৃথিবীতে, কিংবা বেবিলন নামে একটি সভ্যতা ছিল, যে দুটি ধ্বংস হয়ে গেছে। এখানে মানবের তৈরি সভ্যতার নশ্বরতার দিকটি প্রতিফলিত। এবার দেখো মানুষের নশ্বরতার বিপরীতে প্রকৃতির চিরন্তনতার দিকটি। এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একসাথে দুইটা আছে। এইভাবে একদিকে মানুষের নশ্বরতা, তার বিপরীতে প্রকৃতির চিরন্তনতা। ইতিমধ্যে আমরা এটা বলে ফেলছি। হুবহু তুমি এই লাইনটা যদি এখানে ব্যাখ্যা দিতে পারো, যে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। এখানে আমি চলে যাওয়ার দিকটিতে মানুষের নশ্বরতা, তার বিপরীতে চালতা ফুলের ভিজতে থাকার দৃশ্যটিতে প্রকৃতির অবিনশ্বরতার দিকটি প্রতিফলিত। আশা করি তোমরা এখান থেকে পারবে। সেই দিনই মার শেষ। চলো আমরা আরেকটি দেখে নেই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কবিতাটিতে মূলত যে বিষয়গুলো আমরা দেখতে পাই, 1 নম্বর হচ্ছে পাকিস্তানিদের বর্বর নির্যাতন, বাঙালিদের আত্মত্যাগ এবং আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা। এই বিষয়গুলো হচ্ছে মেইন। চলো আমরা সরাসরি একবারে সৃজনশীল কিভাবে লিখবো সেগুলো দেখে নিই। 1, পাকিস্তান হানাদার বাহিনীর অন্যায় অত্যাচার ও ধ্বংসযজ্ঞের দিকটি। কবিতায় আমরা কোথায় দেখতে পাই এই পাকিস্তানিদের অন্যায় অত্যাচারের দিকটি? শুরুতেই। আর কত দেখতে হবে খান্ডব দাহন, কিংবা ওই সাকিনা বিবি এবং হরিদাসীর ঘটনা, কিংবা ধরো জলপাই রঙের ট্যাঙ্ক ও দানবীর মতো চিৎকার করতে করতে ছাত্রাবাস বস্তি উজাড় করে দিল। এগুলো পাকিস্তানিদের অত্যাচারের দিক। আবার ধরো একটা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, কিংবা একটা কুকুর প্রভুর বাস্তুবিটায় দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো। এই সবগুলো দৃশ্যই পাকিস্তানিদের বর্বর অত্যাচার এবং নির্যাতনের দিকগুলোকে তুলে ধরে। এবার দেখি আমরা স্বাধীনতার জন্য দেশের মুক্তিকে মানুষের প্রতিজ্ঞার দিকটি। কোথায় আমরা দেখতে পাই? সেই তেজি তরুণ যার পদভারে এক নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। এবং শেষে এই লাইনটা শেষে বলে দেওয়া আছে, তোমার জন্য সবাই অধীর অপেক্ষা করছে এই স্বাধীনতা। এখানেই বাঙালিদের তীব্র প্রতিজ্ঞার দিকটি স্বাধীনতার প্রতিফলিত হয়।
এবার আমরা সর্বশেষ দিকে স্বাধীনতার জন্য দেশের সর্বস্তরের মানুষের আত্মত্যাগ। আত্মত্যাগ কোথায়? অনেকেই আত্মত্যাগ দিয়েছে। এর মধ্যে শুরু থেকে যেগুলোকে আমরা পাকিস্তানিদের জন্য বলছিলাম অত্যাচার, আমাদের জন্য সেটি আত্মত্যাগ। যেমন সাকিনা বিবি এবং হরিদাসীর ঘটনা, কিংবা ভেতর থেকে আমরা দেখতে পাই সগির আলী, শাহবাজপুরে সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে, এটি বাঙালিদের আত্মত্যাগ। আশা করি এখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবে। সর্বশেষ আমরা ঝুঁকিমুক্ত থাকতে আর একটি রেখেছি, সেটি তোমরা একটু দেখে নাও। এটা হচ্ছে জীবন বিনিময়। জীবন বিনিময় থেকে আমরা সৃজনশীল গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা 1 মিনিটে দেখে নিয়েছি। এটি ঝুঁকিমুক্ত থাকতে শুধু। হ্যাঁ, এই দেখো 1 নম্বরে সন্তানের জন্য পিতার আত্মত্যাগের দিকটি। 2, আর্থিক অবস্থার পার্থক্য থাকতে পারে এখানে। নিজ স্বার্থ উপেক্ষা করে সন্তানের কল্যাণ কামনার দিকটি, সন্তানের প্রতি পিতার ভালোবাসা, অসুস্থ সন্তানের জন্য পিতার দুশ্চিন্তা। এই বিষয়গুলো থেকেই তোমাদের জীবন বিনিময় কবিতায় আসবে ইনশাল্লাহ। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে এই খুঁজি সুন্দর করে পড়ে ফেলবে। আশা করি এর বাইরে আসবে না। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আসছে, এর পরপরই চোখ রাখো বাংলা জ্ঞান গৃহের পর্দায়। তোমাদের প্রস্তুতিকে চমৎকার এবং গোছানো রাখতে বাংলা জ্ঞান গৃহ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।